মহারাজ, এই খাবারে বিষ আছে, যা খেলে রাজকন্যার মৃত্যু অনিবার্য। এই জন্য খাবারটা ফেলে দিয়েছিলাম। এটা আমার অন্যায় হলে আমাকে শাস্তি দিতে পারেন আপনি। আমি খাবারে বিষ দিইনি মহারাজ, আপনি বলুন আমি কেন খাবারে বিষ দেব? এই বাদর মিথ্যে বলছে, খাবারে কোনো বিষ নেই। এবার কিছুই করতে পারলাম না এই বাদরটার জন্য। আবার মারবো রাজকন্যাকে। এবার সামনে যে আসবে তাকেই মেরে ফেলবো প্রয়োজন হলে। আজ কতদিন নিজের কক্ষ থেকেই তো বেরুচ্ছি না, আর এভাবে নিজেকে বন্দি করে কি লাভ? বিধাতা হয়তো বাদরের সাথেই আমার বিবাহ লিখে রেখেছেন, আর এতে বাদরের তো কোনো দোষও নেই। আমি কেন বাদরকে এইভাবে অবহেলা করছি? না, আজ একটু আমাদের উদ্যানে যাই, মনটা ভালো লাগবে। কতদিন পর তোমাদের সাথে দেখা। তা কেমন আছিস তোরা? তোদের দেখতে তো বেশ ভালো আছিস বলেই মনে হচ্ছে। আর তার মানে আমার কথা তোদের মনে পড়ে না? ঠিক আছে, আজ থেকে আর তোদের সাথে কথা বলবো না আমি। এমন গোমরা মুখ করে বসে আছো কেন রাজকন্যা? তোমাকে ছাড়া কি আমাদের ভালো লাগে বলো? কিন্তু কি করব, তুমি যে সেই শিকারে গেলে, আমাদের সাথে গল্প করতে তো আর আসলে না। তাই আমরা নিজেরাই এখন খেলা করি। ঠিকই বলেছ রঙিন প্রজাপতি, তোমার সাথে আমাদের আড়ি। এতদিন আমাদের ছাড়া তুমি বা কেমন করে আছো রাজকন্যা? তুমি ছাড়া যে ফুলগুলো প্রাণহীন লাগে, সেটাকে তুমি জানো না? হয়েছে হয়েছে, এবার তোদের অভিযোগ শেষ কর। এবার আমি যেখানেই যাই না কেন তোদের দুটোকে সাথে করে নিয়ে যাব। এবার খুশি তো? চল এখন আমাদের উদ্যানটা ঘুরে দেখি। রাজকন্যা, অনেক দিন হলো আমরা খেলা করিনি। আজ তুমি আর আমরা খেলা করব, আর তারপরে সবাই একসাথে করব। কি খেলা খেলবি তোরা? আমাকে বল দেখি একটু। একই রাজকন্যা, আপনি এখানে? আর আমি তো আপনাকে সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। আপনার সাথে না থাকলে তো মহারাজ আমাকে শুলে সরাবেন। তুই যে কি বলিস না মিনি, তোকে কতবার বলেছি আমায় আপনি বলবেন না। তুই তো আমার কোনো কথাই শুনিস না। আমি প্রজাপতিদের সাথে গল্প করছিলাম, তুই আমাদের সাথেই থাক। ঠিক আছে রাজকন্যা, আপনি তো আবার এই প্রজাপতি দুটোর কথা বোঝেন। তা কি বলছে ওরা? আমরা বলছি আমরা কানামাছি খেলবো। তোমাদের দুজনের ভেতর একজনের চোখ বেঁধে দেব। যার চোখ বাঁধা থাকবে সেই সবাইকে খুঁজে বার করবে। বাহ, খুব মজা হবে তো প্রজাপতি। মিনি, ওরা কানামাছি খেলতে চাইছে। প্রথমে তোর চোখ বাঁধি, আর তারপর তুই আমার চোখ বাঁধিস। ঠিক আছে রাজকন্যা। রাজকন্যা মুক্তা দাসিমিনীর চোখ বেঁধে দেয়। এরপর প্রজাপতি রাজকন্যা মুক্তা ও দাসী মিলে কানামাছি খেলতে থাকে। ওগো এই সুযোগ, আশপাশে কাউকে দেখছি না, দাসী মিনিরও চোখ বাঁধা। এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। আজকে এই রাজকন্যাকে মেরে ফেলতে হবে, আর তারপর আমার ছেলেকে এই রাজ্যে ফিরিয়ে আনতে হবে। এই উদ্যানে কেমন করে মারবো আমি রাজকন্যাকে গিন্নি, বলো? উদ্যানে আগুন জ্বালিয়ে দাও, আশপাশে কোনো প্রহরীও নেই। যা করার তাড়াতাড়ি করো। তুমি যা বলবে তাই হবে গিন্নি। আমি এক্ষুনি উদ্যানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। তার জন্য তোমাকে তেল জোগাড় করতে হবে। তুমি রাজমহলে যাও। চারিদিকে আগুন, আমাদের গায়ে আগুন লাগলে তো আমরা পুড়ে যাব। আমরা উপরে উঠি একটু। রাজকন্যা, দাসী, তোমরা উদ্যান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, চারিদিকে আগুন। তোরা চলে যা প্রজাপতি, আগে আমি মিনিকে আগুনের ভেতর থেকে বের করে নিই। মেনে যে চোখ বাঁধা। কি হয়েছে রাজকন্যা,
কোথায় আপনি? আমি যে কাউকেই খুঁজে পাচ্ছি না। চারিদিকে কি পোড়া গন্ধ। এত এত তাপ কিসের? মিনি, তোর চোখ বাঁধা, তাই তুই দেখতে পাচ্ছিস না। এই পাশ দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যা, আগুন লেগেছে আমাদের উদ্যানে। কি বলছেন? তাড়াতাড়ি চলুন রাজকন্যা। রাজকন্যা মুক্তা দাসিমিনীকে আগুনের ভেতর থেকে বের করে দেয়। ঠিক তখন আগুন আরো তীব্র হয়। রাজকন্যা আর বের হতে পারে না, সেই আগুনের ভেতরেই থাকে। প্রহরী, রাজা, রানী, রাজপ্রাসাদের সবাই চিৎকার করতে থাকে, মা মুক্তা, কেমন করে বাঁচাবো আমার কন্যাকে? প্রহরী, তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করো। মা, আমি কি করব এখন? কি করব আমি? কি করব? মহারাজ, আমরা এক্ষুনি জল দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করছি। দাসী, তোমরাও সাহায্য করো। হায় হায় হায়, শেষে কিনা আমার মেয়েকে আগুনে পুড়ে মরতে হবে। আমাকে বাঁচাও, আমার খুব ভয় করছে। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। মা, বাবা, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এবার আমাদের প্ল্যান কাজে লাগলো। তবে মরতে হবে, ওই রাজকন্যাকে মরতেই হবে। কি যে আনন্দ হচ্ছে না! মহারাজ যখন কন্যার শোকে কাতর হবে, তখনই সবকিছু আমরা দখল করে নেব। আর বন্দি করব এই রাজাকে এই রাজ্যে, আর হাসি খুশি থাকবে না। এ কি, রাজকন্যা মুক্তা আগুনের ভেতরে? মন্ত্রী আর মন্ত্রীর বউ দেখি হাসছে। তার মানে ওসব ওদের কাজ। আমি বাঁচাবো রাজকন্যাকে, আমি বাঁচাবো। তুমি কি করবে রাজকুমার? এখানে যে দাও দাও করে আগুন চলছে, প্রহরীরাও আগুন নেভাতে পারছে না। এক পাশ থেকে নেভালে অন্য পাশে আগুন জ্বলে উঠছে। আমি মুক্তাকে ভালোবাসি ময়না, আমার চোখের সামনে কিছুতেই মুক্তাকে মরতে দেব না আমি। মহারাজ, মহারানী, আপনারা কাঁদবেন না, আমি রাজকন্যাকে ঠিক বাঁচিয়ে আনব। রাজকন্যা, আজ আমার জন্যে আপনার এই দশা। আমি যদি চোখ না বেঁধে খেলতাম, তাহলে আপনি বিপদে পড়তেন না। সব বিধাতার খেলা মিনি, সব বিধাতার খেলা। তুমি যদি সত্যি আমার কন্যাকে বাঁচাতে পারো, তবে দুদিনের ভেতরে তোমার সাথে আমার কন্যার বিয়ে দেব, আমি কথা দিলাম। এসব পরে, আগে রাজকন্যার জীবন। মহারাজ, একটা দড়ি লাগবে। ওই তো দড়ি, আমি গেলাম। রাজকুমার, তুমি আগুনের ভেতর দিয়ে যেও না, তাহলে দাসীলতা যে আর বাঁচবে না। কথা শোনো, আমার কথা শোনো বন্ধু, যেও না। বাদররূপী রাজকুমার বীর ময়নার কথা না শুনে আগুনের ভেতরে লাফিয়ে পড়ে। গিয়ে দেখে রাজকন্যা মুক্তা আগুনের তাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। দেরি করলে আর চলবে না, আমাকে রাজকন্যার শরীরে দড়িটা বেঁধে ওই গাছের ওপরে ওঠাতে হবে। আমার যা হবার হোক, রাজকন্যা মুক্তার আমি কিছুই হতে দেব না। আগুন আমার শরীরে লেগেছে তো কি হয়েছে, এই কষ্ট আমি সহ্য করে নেব। এই তোমরা তাড়াতাড়ি করো, বাদরটা যে পুড়ে গেল, তাড়াতাড়ি করো তোমরা। বাদরের কিছু হলে আমার মেয়েটা আবার আগুনে গিয়ে পড়বে। কিছুক্ষণের ভেতরে প্রহরীরা আগুন নিভিয়ে ফেলে, কিন্তু বাদররূপী রাজকুমার বীরের সমস্ত শরীর পুড়ে যায়। মহারাজ, এই নিন দড়ি, রাজকন্যাকে নিচে নামান। আর আমি মনে হয় আর বাঁচব না। দাসী, রাজকন্যাকে নিচে নামিয়ে তার কক্ষে নিয়ে যাও। প্রহরী, কবিরাজকে খবর দাও। বাদর, তোমার কিচ্ছুটি হবে না। এই বাদর, প্রহরী, একের কক্ষে নিয়ে চলো। আমি রাজকন্যাকে তার কক্ষে নিয়ে যাচ্ছি, আপনিও চলুন রানীমা। মিনি, রাজকন্যার কক্ষে জল নিয়ে আয়। আমি বেঁচে গেছি, আমার তো কিছুই হয়নি। এই ভয়ঙ্কর আগুনের হাত থেকে আমি কেমন করে বাঁচলাম? রাজকন্যা, আপনার জ্ঞান ফিরেছে? রানীমা, রাজকন্যার জ্ঞান ফিরেছে।
বিধাতা আমাদের কাছে তোকে নিজ হাতে দিয়ে গেছে রে মা। তোকে বাঁচিয়েছে তোর বন্ধু ওই বাদর। আমরা তোমাকে দেখতে এলাম, বাদুরের শরীর অনেক খারাপ, না জানিও বাঁচবে কিনা। তোমার সাথে বাদুরের বিবাহ হলে অনেক সুখী হবে তুমি রাজকন্যা। এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, যে তার জীবনের বিনিময়ে তোমাকে বাঁচিয়েছে। কোথায় কোথায় বাদর? আমি আমি যাব তার কাছে। কবিরাজ মশাই দেখছেন, তোকে যেতে হবে না সেখানে। তোর শরীর ভালো না মা। আমি আমার বন্ধুর কাছে যাব। অনেক অন্যায় করেছি আমি আমার বন্ধুর সাথে। আমি আমি তার সাথে দেখা করব। আমার কিচ্ছু হবে না মা। মহারাজ, জ্ঞান ফিরতে সময় লাগবে। সারা শরীর পুড়ে গেছে। এখন যদি বাদরকে বাঁচাতে চান তবে ওর যত্ন নিতে হবে। ওর এখন সেবা দরকার। আপনি যা করতে বলবেন তাই করব। মহারাজ, এই বাদর মরলে তো রাজকন্যা বেঁচে যায়। এই বাদরকে তো আর বিয়ে করতে হবে না রাজকন্যার। তাহলে এত ওষুধ কেন নিচ্ছেন? মরে যাক এই বাদরটা, মরে যাক। কি নিষ্ঠুর এই মন্ত্রী! আমি কি দাসীলতাকে খবর দেব? না থাক, সে আবার অযথা চিন্তা করবে। মন্ত্রী, বলি ও বাদর তাতে কি? বাদরেরও বেঁচে থাকার অধিকার আছে। দাসী রোজি, আজ থেকে বাদরের সেবা তুমি করবে। না বাবা, আমি সেবা করব আমার বন্ধুর। ও আমার বন্ধু বলে কথা কথা বলছো না কেন? দেখো দেখো আমার জন্য কেমন অবস্থা হয়েছে তোমার। তুই কি বলছিস মা? তুই কি পারবি? তুই কি পারবি বাদরের সেবা করতে? পারবো মা, পারবো। জল, জল, আমি জল খাবো। আমি তোমাকে জল খাইয়ে দিচ্ছি বন্ধু। এই তো জ্ঞান ফিরেছে বাদরের। বলি, সময় মতো খাবার খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, কেমন? যত্ন নিতে হবে। এই যে ওষুধ আমি দিয়ে গেলাম, এখন ওর সেবার প্রয়োজন। আমি গেলাম তাহলে। তুমি চিন্তা করবে না কবিরাজ মশাই, আপনি যেভাবে চলতে বলেছেন তেমন ভাবেই চলবো। মা, বাবা, প্রহরী, দাসী, তোমরা তোমাদের কাজ করো এবার। আমি আছি এখানে। ভালোবাসা যেন উতলে পড়ছে। হ্যাঁ, সব পরিকল্পনা নষ্ট করলো এই বাদর। দূর ছাই। এরপর সেখান থেকে যে যার কক্ষে চলে যায়। রাজকন্যা মুক্তা বাদর রাজকুমার বীরকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। সারাদিন অনেক সেবা করে বীরকে। যাক, এবার যদি রাজকন্যা রাজকুমারকে ভালোবাসে, আমার বন্ধু মানুষ হলে যে আমার রানীবার দেওয়া কথা রাখতে পারবো। মন্ত্রী, এ মাসের খাজনা কিন্তু আমি হাতে পাইনি। সময় মতো খাজনা দিতে না পারলে 10টা করে বেতের বাড়ি পড়বে শরীরে, সাথে কারাগারে ভরব। আমার খাজনা চাই, খাজনা। সবাইকে বলে দেবে, যারা এখনো খাজনা দেয়নি তাদের কপালে দুঃখ আছে। অপরাধ নেবেন না মহারাজ। একটা কথা বলি, মহারাজ কত বুড়ো বুড়ি সংসার চালাচ্ছে, কেমন করে তারা খাজনা দেবেন? আজ কত বছর ধরে প্রজাদের ওপর আপনি অত্যাচার করছেন, ভয়ে ভয়ে তারা দিন কাটাচ্ছে। আপনি আগের মতো কোমল মনে হয়ে যান মহারাজ। মন্ত্রী, তোমার যদি প্রজাদের ওপর এত দরদ হয় তাহলে তুমি এক কাজ করো না, সকল প্রজাদের খাজনা তুমিই দিয়ে দাও। না পারলে আমাদের কাজ আমাদের করতে দাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য ছাড়া করব, মন্ত্রী পদ থেকে বিতাড়িত করব তোমায়। সেটা কখনোই সম্ভব নয় মা, কারণ উনি আমাদের মন্ত্রী ছিলেন। উনি মন্ত্রী পদে থাকবেন, উনি পরিবর্তন হবেন না। মন্ত্রী মশাই তো ভুল কিছু বলেনি। বাবা তো সত্যি অত্যাচার করছে প্রজাদের ওপর। আমি শুনেছি বাবা অনেক ভালো ছিল। তুমি আসার পর থেকে বাবা পরিবর্তন হয়ে গেছে। ভালো মা বেঁচে থাকলে হয়তো এমন হতো না। জয়, কি হচ্ছে এসব? ভুলে যেও না, আমি তোমার মা আর এই রাজ্যের মহারানী। মা, আমি বলতে বাধ্য হচ্ছি,
রাজারানীর ধর্ম গরিব প্রজাদের পাশে থাকা, তাদের সাহায্য করা, কিন্তু তোমরা কি সেটা আদৌ করো? কেমন রাজারানী তোমরা! যাই হোক, তোমাদের সাথে কথা বলে লাভ নেই। মহারাজ, আমার নাতনি আগামী শুক্রবার বিয়ে, তাই আপনার দরবারে এসেছি। এই বছর ফসল তেমন ভালো হয়নি মহারাজ, তার উপর মন্ত্রী মশাই কাল গিয়ে খাজনা নিয়ে এসেছেন, সাথে ফসলের অর্ধেক ভাগ। এখন হাতে আর কোনো টাকা পয়সা নেই, এই জন্যেই আপনার দরবারে এসেছি। তো আমি কি করতে পারি? শোনো, টাকা পয়সা আমি দিতে পারবো না। এমন কথা বলবেন না মহারাজ, আমরা গরিব মানুষ। আপনি যদি সাহায্য না করেন তাহলে মেয়েটার বিয়ে ভেঙে যাবে। তোমার নাতনির বিয়ে হলো কি ভেঙে গেল সেটা দেখার তো আমাদের বিষয় না। প্রহরী, প্রহরী, একে ঘাড় ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। যা থাকগা রানীমা। এই চল তোরা, জানিস তো মহারাজ রানীমা সাহায্য করবেন না, তবে আসিস কেন? চল বলছি, চল চল। আমাদের গরিবের হক মেরে শান্তিতে রাজ্য পরিচালনা করছেন তো আপনারা। আমাদের গরিবদের প্রতি করা অন্যায়ের বিচার একদিন ঠিক হবে। এই রাজ্যে আসবেন এই রাজ্যের রাজকুমার বীর, আপনাদের দুজনকে শাস্তি দেবেন, ঠিক শাস্তি দেবেন। প্রহরী, একে বন্দি করে অন্ধকার কারাগারে নিয়ে যাও। এত বড় কথা বলার সে সাহস কোথা থেকে পায়? কিন্তু মহারানী, দাঁড়াও, কেউ বন্দি করবে না ওদের। এটা রাখুন বুড়িমা, আশা করি এতে আপনার নাতনির বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। রাখুন এটা। রাজকুমারের জয় হোক, দেখবেন আপনার অনেক ভালো হবে। আসি। কি করলে তুমি রাজকুমার? যা করেছি ঠিক করেছি। আমি আমার কক্ষে যাচ্ছি, দাসীকে বলো খাবার দিতে। না, দেরি করলে চলবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমার জয়ের কপালে ডাইনির দেওয়া ওই আবির লাগাতে হবে। এই মনিকা দাসী, রাজকুমারের জন্য খাবার নিয়ে তার কক্ষে যাও। এই বলে রূপসী তার কক্ষে চলে যায়। দাসী মনিকা রাজকুমার জয়ের জন্য খাবার নিয়ে তার কক্ষে যায়। তুমি এখন আসতে পারো দাসী, কিছু লাগলে ডাক দেব, কেমন? জয়, এবার তুমিও তোমার বাবার মতো আমারই দাস হবে। দেখে এবার কে কথা বলে আমার ওপর। যে কথা বলতে আসবে তার গর্দান নিয়ে নেব। জয় বাবা, তোমার খাওয়া শেষ? তোমার জন্যে আমি আবির নিয়ে এসেছিলাম, তোমার কপালে একটা আবিরের ফোঁটা দিই। মা আমার সাথে এত ভালোভাবে কথা বলছে। কি এত ভাবছো? আমি তোমার মা, সবসময় কি খারাপভাবে কথা বলবো বলো? কারণ নজর যেন না লাগে আমার ছেলের ওপর। বাবা, তোমার তো খাওয়া শেষ, এবার একটু বিশ্রাম নাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। ঠিক আছে মা। আমার কাজ শেষ, এবার শুধু সময়ের অপেক্ষা। বাবা, এবার তুমি শুধু আমার কথা শুনবে, শুধুই আমার কথা। হে কি, আমার সমস্ত শরীর জ্বলে কেন যাচ্ছে? কি হলো আমার? নাকি আমার শক্তি নেই, এই জন্য এমন হচ্ছে? ওই সাধুকে আমি ছাড়বো না। ওই সাধু আমাকে বহু বছর ওই কলসের মধ্যে বন্দি করে রেখেছে। পৃথিবীর আলো গায়ে পড়তে কেমন যেন জ্বলছে। কি করব কি আমি? আমার যে সহ্য হচ্ছে না। ওই জলে ডুব দিয়ে দেখি কি হয়। তাও তো কম হলো না। আরে, ছোট একটা মেয়ে দেখি স্নান করছে। কতদিন মানুষের রক্ত খাইনি। আচ্ছা, মানুষের রক্ত খেলে আমার শরীরের জ্বালা কম হবে? খেয়ে দেখি তো কি হয়। এটা বলে ডাইনি ছোট বাচ্চাটার কাছে যায়। ছোট বাচ্চা মেয়েটা অনেক ছটফট করে, কিন্তু ডাইনি তার কোনো কথাই শোনে না আর তার রক্ত চুষে খায়।
এবার শান্তি পাচ্ছি। সবাই ভাববে এই বাচ্চা জলে ডুবে মারা গেছে। আমার কি সর্বনাশ হলো রে। আমার মেয়েটা জলে ডুবে মরলো। আমি এখন কি নিয়ে থাকবো? শান্ত হও বোন, বিধাতা হয়তো এটাই তোমার কপালে লিখেছিল। ওকে তো বাড়ি নিয়ে যেতে হবে। আমার সোনা মাইয়া, কেন আইছিলি তুই এই পুকুরে? তুই সারা কে আছে? আমরা কারে নিয়ে থাকবো? কি হয়েছে? এত মানুষের ভিড়, কান্নাকাটি, কি হয়েছে? বাবা, এই মেয়েটা জলে ডুবে মারা গেছে। এর জন্য ওর বাবা মা খুব কাঁদছে। কই দেখি। এ কি? এর তো জলে ডুবে মৃত্যু হয়নি। দাঁতের চিহ্ন ঘাড়ে। এই বাচ্চাটার মনে হচ্ছে কেউ রক্ত চুষে খেয়ে মেরে ফেলেছে। তবে কি সেদিনের সেই কালো ঝড় আমাকে কিছু ইঙ্গিত করছিল? কিছুই তো দেখতে পাচ্ছি না। কি ঘটেছে মেয়েটার সাথে? কাউকে কিছুই বলা যাবে না। সতর্ক হতে হবে আমাকে। আমি জানি তুই কি বলছিস সাধু। আমাকে আর খুঁজে পাবি না তুই। আমি এখন যাই। আরে কাঁদিস না। বিধাতার জিনিস বিধাতা নিয়ে গেছে। আমি তোকে আশীর্বাদ করছি, তুই আবারও সন্তান লাভ করবি। খুব তাড়াতাড়ি সন্তান লাভ করবি। সে তোর এই সন্তান হারানোর দুঃখ দূর করে দেবে। বাবা, কাঁদিস না। মেয়েটার দাফনের ব্যবস্থা কর। আমি আসি এখন। সবাই ধরে মেয়েটাকে বাড়ি নিয়ে যায়, চলো। বাদুর রাজকুমার বীরকে অনেক সেবা করে রাজকন্যা মুক্তা। তুমি তুমি আমার জন্য অনেক করেছো রাজকন্যা। এবার তুমি তোমার কক্ষে যাও। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না বন্ধু। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি। ময়না, তুই এখানেই থাক। তুমি তো প্রজাপতিদের কথা বুঝো, কিন্তু আমার কথা বুঝতে পারো না কেন? আমি আমার বন্ধুর কাছে আছি, তুমি যাও। বন্ধু, আমার মনে হয় রাজকন্যা তোমায় ভালোবেসে ফেলেছি। কি যে বলিস! এত ভাগ্য আমার এখনো হয়নি ময়না। গলাটা শুকিয়ে গিয়েছে, একটু জল খাবো। তুমি পারবে না রাজকুমার, যেও না, তোমার শরীর খুব খারাপ। আমার কিচ্ছু হবে না, এত চিন্তা করিস না তো। বাদুর রাজকুমার বীর ময়নার কথা না শুনে জল খেতে যায়, আর সে নিচে পড়ে যায়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। কি হয়েছে তোমার বন্ধু? কথা বলো, কথা বলছো না কেন? কথা বলো বন্ধু। মা বাবা দেখো না, আমার বন্ধু কথা বলছে না। কি হলো বাদরের, কি হলো? জানি না, আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম, এসে দেখি নিচে পড়ে আছে, ও কথা বলছে না। বাবা, ওর কিছু হবে না তো? চিন্তা করিস না মা, বাদরের কিচ্ছু হবে না। মন্ত্রী, তাড়াতাড়ি কবিরাজকে খবর দাও। দাসী, তেল গরম করে আনো। আমার মনে হয় এই বাদর আর বাজবে না। আমি ওষুধ দিচ্ছি একটা। আগামী 30 মিনিটের ভেতর জ্ঞান ফিরলে সে বাজবে, না হলে সে মারা যাবে। আমি তাহলে এখন আসি, কেমন? যাক, রাজকন্যার বিয়ে তাহলে হচ্ছে না। আমি আমার ছেলেকে চিঠি দিয়ে আসতে বলি, আর অপেক্ষা নয়। এবার শেষ করে দেব সব। এইটা হতে পারে না। রাজকুমার, রাজকুমার কথা বলো, কথা বলো রাজকুমার। বন্ধু, তোমার কিছু হলে আমাদের কি হবে?
তোমার জন্য যে তোমার রাজ্যের সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে। বাঁচতে হবে, ওই দুষ্টু রানীর হাত থেকে সবাইকে রক্ষা করতে হবে। কথা বলো। না, এ হতে পারে না। আমার বন্ধুর কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি তুমি আমার ওপর অভিমান করেছো। আমি যে তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওঠো, জেগে ওঠো। শান্ত হও মা, শান্ত হও। মা, আমি কেমন করে শান্ত হব? আমার স্বামী হিসেবে আমি ওকে মেনে নিয়েছি। এই দুদিন ওর সেবা করে আমি বুঝতে পেরেছি ওকে আমি কতটা ভালোবেসেছি। মুক্তা পাগলের মতো করতে থাকে আর কাঁদতে শুরু করে। ঠিক তখন মুক্তার চোখের জল গড়িয়ে পড়ে বাদর রাজকুমার বীরের শরীরে। তবে কি এবার সব অপেক্ষা শেষ হতে চলেছে? রাজকুমার বীর কি বাঁচবে? সে কি মানুষ হবে, নাকি সে মারা যাবে? রাজকুমার জয় কি তার মায়ের কথা শুনবে? সেও কি অত্যাচারী হয়ে উঠবে? এরপর ডাইনি কি করবে? সবকিছু জানবেন পরের পর্বে। ধন্যবাদ।